হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো মতো পড়াশোনা করছো। আমি যেমনটা বলেছিলাম, আগের দিন ৩টে ভিডিও দিয়েছি। আগের দিন আমি 1.1.5 এর 2 মার্কস দিয়েছি, অর্থাৎ গ্রুপ এ সেকশন দিয়েছি। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব গ্রুপ বি সেকশন, অর্থাৎ 5 মার্কস কোশ্চেন অ্যান্সার্স। আমি বলেছিলাম যে 2 মার্কসগুলো ভালো করে করতে, কারণ সেই কোশ্চেনগুলোই রিপিট হয়। আর এই কোর্সটা হচ্ছে সবচেয়ে সহজ কোর্স। একবার কনসেপ্ট ক্লিয়ার হলে প্রত্যেকটা কোশ্চেনই নামাতে পারবে। এই দু একটা কনসেপ্টের ওপরই ভিত্তি করে কোশ্চেনগুলো হয়, যে এডুকেশনের ওপর, গণিতের প্রভাব, সমাজবিজ্ঞানের প্রভাব, রাইট? এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই কোশ্চেন থাকে। তো দেখো, আজকে ক্লাসটি বোঝো, ভালো মতো পড়াশোনা করো। আর চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন দেখে নেই, শিক্ষায় ভাষা কিভাবে কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। মানে শিক্ষায় মেইনলি ভাষা কিভাবে এফেক্ট ফেলে, এটা তুমি বলো। হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য সেন্ট্রালি অফ ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন, অথবা শিক্ষায় ভাষা অপরিহার্য বিচার করো। জাজ দ্য এসেন্সিয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন। দুটো কোশ্চেন আছে অথবা দিয়ে, যে কোনো একটা আসতে পারে। দেখে নাও, জানো তো শিক্ষায় কি ভাষাই তো মেন। ভাষা না থাকলে কি করে মানুষ পড়াশোনা করবে? শিক্ষায় ভাষার কেন্দ্রীয়তা আর অপরিহার্যতা দেখে নাও। ভাব ও জ্ঞান আদান প্রদানের মাধ্যম, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তো আমরা ভাব আদান প্রদান করি, তাই তো? কোনো স্টুডেন্ট কিছু বুঝতে পারলো না বা কোনো মতামত আছে, ও তো ভাষার মাধ্যমেই জানাবে। বিভিন্ন বিষয় শেখার প্রধান উপায়, ইতিহাস তুমি পড়বে, ভূগোল পড়বে, বা অন্য কোনো সাবজেক্ট পড়বে, ওটার জন্য কি ভাষা মাস্ট? ভাষা না জানলে কি করে বইটা পড়বে? তারপরে দেখো, শিক্ষার্থীর চাহিদা প্রকাশের মাধ্যম, হ্যাঁ। ধরো শিক্ষার্থী কোনো কোনো স্টুডেন্ট কিছু বুঝতে পারছে না, কোনো টপিকে প্রবলেম হচ্ছে, তাই না? বা খুব খুশি আছে, খুব দুঃখে আছে, তো ও কি করে প্রকাশ করবে? সেটা ভাষার মাধ্যমে। অনুসন্ধান ও সমস্যা সমাধানের সাহায্য। এবার একটা স্টুডেন্ট কোনো অঙ্ক পারছে না বা ইংলিশ গ্রামারের সমস্যা হচ্ছে, তো ওটার সমাধান কি করে করবে? মানে ও প্রশ্ন করবে, স্যার এটা পারছি না, তারপরে সে তো আহ, বলবে যে হ্যাঁ এটা এইভাবে হবে। সবকিছু তো ভাষার মাধ্যমে। এগুলো তোমরা নিজেই লিখতে পারবে, তবুও চোখ বুলিয়ে যাবে। পয়েন্ট আউট গুলো করবে। সৃজনশীলতা ও সৌন্দর্য বোধের বিকাশ, হ্যাঁ। আমরা যখন গল্প, কবিতা, নাটক এসব পড়ি বা লিখি, এটার জন্য কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন, তুমি যদি ভাষাই না পারো, তাহলে তোমার পরিবারের সাথে, সমাজের মানুষের সাথে কি করে কমিউনিকেট করবে? ব্যক্তিত্বের বিকাশ, হ্যাঁ। ভাষা একজনের মানুষের কি চিন্তা, অনুভূতি, মতামত প্রকাশ করতে সাহায্য করে। তাই তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়, সামাজিক দক্ষতা, ব্যক্তিত্বের বিকাশ ঘটে। যে কোনো স্টুডেন্ট হোক বা মানুষ হোক, শিশু হোক, সবার ক্ষেত্রে একই। প্রাথমিক ও সামগ্রিক বিকাশে সহায়ক, শিশুর চিন্তা, অনুভূতি, জ্ঞান ও সামাজিক আচরণের বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার প্রতিটি স্তরেই কি ভাষা অপরিহার্য। উপসংহার দিয়ে এটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার, প্লিজ লুক ইনটু ইট। দ্বিতীয় কোশ্চেন, সমাজ বিজ্ঞানের দর্শন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস ব্রিফলি দ্য ফিলোসফি অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স। সমাজ বিজ্ঞানের দর্শনের প্রধান দিকগুলো দেওয়া আছে, বিভিন্ন মতবাদগুলো দেওয়া আছে, দেখে নিবে। অভিজ্ঞতাবাদ, প্রত্যক্ষবাদ, হ্যাঁ, গঠনবাদ, দেখে নাও। খুব সহজ ভাষায় আছে, একবার দেখলেই মনে থাকবে। ভালো মতো পড়ে যাও, এখান থেকেই পাবে, বাইরে থেকে কিছুই আসবে না, কনসেপ্ট ক্লিয়ার করলো। সমাজ বিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এই যে নিচে দেওয়া থাকলো।
উপসংহার দিয়ে শেষ করবে। English answer starts from here. পড়বে ভালো মতো তোমরা এগুলো। নেক্সট কোশ্চেন, শিক্ষামূলক শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়। Education may be considered as interdisciplinary field of study justify with examples. Interdisciplinary এর আগেই করিয়েছি। কি বলেছিলাম যে একটা বিষয় বোঝাতে গিয়ে অন্য বিষয়ের যে আমরা সাহায্য নেই, যেমন ভূগোল পড়াতে গিয়ে ইতিহাসের সাহায্য নিচ্ছি, ইংলিশ পড়াতে গিয়ে ভূগোল সাহায্য নিচ্ছি, বা কেমিস্ট্রি পড়াতে গিয়ে ফিজিক্সের সাহায্য নিচ্ছি, এগুলোকেই বলে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। দেখে নাও, ভালো মতোই দেওয়া আছে। শিক্ষা বিজ্ঞান আন্তর্বিষয়ক হওয়ার কারণ বিভিন্ন জ্ঞান চর্চার ক্ষেত্রে সমন্বয়েই বললাম। শিক্ষার বিভিন্ন শাখার উদ্ভব এর জন্য কি হয়, যখন আমরা মিক্স করি একে অপর একটা সাবজেক্টকে অন্য সাবজেক্টের সাথে, তাহলে একটা নতুন একটা কি জ্ঞানের সৃষ্টি হয়, শিক্ষার সৃষ্টি হয়। দেখে নাও, বিভিন্ন ধরনের মূল্যবোধের বিকাশ ঘটে। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে এখানে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। পয়েন্ট আউট করে প্রত্যেকটা উত্তর লিখবে। চার নম্বর কোশ্চেন, সমাজ বিজ্ঞান চর্চায় আন্তর বিষয়বস্তুর পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য নিড ফর স্টাডিং সোশ্যাল সায়েন্স থ্রু অ্যান ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। দেখো, আবার একই জিনিস, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। হ্যাঁ, কিন্তু এখানে কি বলেছে, স্টাডিং সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়তে গিয়ে আর কি। দেখো, সমাজ বিজ্ঞান চর্চায় আন্তর্বিষয়ক পদ্ধতির প্রয়োজনীয়তা কি? বিষয়গুলির মধ্যে সম্পর্ক বোঝা, হ্যাঁ। একটি বিষয়ে জ্ঞান অন্য বিষয়ে প্রয়োগ করা, বললাম অ্যাপ্লাইং নলেজ অফ ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার। সামগ্রিক বা পূর্ণাঙ্গ জ্ঞান লাভ, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি, সহজে মনে রাখা। যখন আমরা একটা সাবজেক্টকে অন্য সাবজেক্টে কানেক্ট করব, তখন স্টুডেন্টগুলো ভালো বুঝতে পারবে আর ভালো কানেক্ট করতে পারবে নিজেকে। আর সাথে রিয়েল লাইফ এক্সাম্পল দিব আমরা। নান্দনিকতা ও সৃজনশীলতার বিকাশ, ডেভেলপমেন্ট অফ অ্যাস্থেটিক্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। মূল্যবোধের বিকাশ, আগেই পড়লাম আমরা, এর জন্য মূল্যবোধের আমাদের কি বিকাশ করবে। বিশ্লেষণী ও সমালোচনামূলক চিন্তার বিকাশ, ডেভেলপমেন্ট অফ অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার।
পরের প্রশ্ন দেখি। বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের অবস্থান যুক্তি সহ আলোচনা করো। আমরা 2 মার্কসে ভালো আলোচনা করেছি, গণিত নিয়েও আলোচনা করেছি, সমাজবিজ্ঞান নিয়েও আলোচনা করেছি। আর ওই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আছে 5 মার্কসে, আর 10 মার্কসেও থাকবে, রাইট? তাই 2 মার্কসে যারা ক্লাস করোনি অবশ্যই ওটা করো আগে, তারপর এটা করো। গণিত শিক্ষণের লক্ষ্য কি লিখবে? রেশনালি ডিসকাস দ্য প্লেস অফ ম্যাথামেটিক্স ইন স্কুল কারিকুলাম, রাইট দ্য এইমস অফ ম্যাথামেটিক্স টিচিং। দেখে নাও কি লক্ষ্য, এগুলো তো আমরা সবই জানি, আমরা কিভাবে ইউজ করি ম্যাথামেটিক্স। গণিত শিক্ষণের লক্ষ্য কি দেখে নিই। গণিতের ভাষার সঙ্গে পরিচিতি, হ্যাঁ, আমরা তখন কি সংখ্যা চিনতে শিখবো, সূত্র জানবো, পরিমাপ করতে শিখবো, এগুলোই তো লক্ষ্য। বিচার ও যুক্তিবোধের বিকাশ, যখন আমরা ম্যাথামেটিক্স জানবো তখন আমরা ঠিকঠাকভাবে বিচার করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের দক্ষতা, স্বাভাবিক আমাদের ম্যাথামেটিক্স জানলে আমরা কি দূরত্ব নিজে মাপতে পারবো, যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, বা হিসাব নিকাশও করতে পারবো, সবই তো রোজকারের আমাদের সমস্যা এগুলো। বাস্তব জীবনে গণিতের ব্যবহার দেখো, এই যে টাকা পয়সার হিসাব, সময়, দূরত্ব, ওজন মাপা, বাজেট ইত্যাদি দৈনন্দিন কাজে গণিত ব্যবহার করতে শেখানো। সামাজিক মূল্যবোধের বিকাশ, এতেও গণিত আমাদের হেল্প করে। সৃজনশীল ও মুক্ত চিন্তার বিকাশ, আমরা তখনই ক্রিয়েটিভ হতে পারবো যখন আমরা ক্যালকুলেশন জানবো, গণিত জানবো। একটা ফিজিক্স নিয়ে আমি ভাবছি বা কিছু কেমিস্ট্রি নিয়ে ভাবছি, একটু ক্রিয়েটিভ জিনিস ভাবছি, ওতে যদি অঙ্কই না জানি তাহলে কি করে ভাববো? তথ্য বিশ্লেষণের ক্ষমতা অর্জন। বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের অবস্থান ও গুরুত্ব, এই যে নিচে দেওয়া আছে, দেখো। দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য গণিত, হ্যাঁ অবশ্যই অপরিহার্য। অন্যান্য বিষয় শেখার ভিত্তি, তুমি যদি ম্যাথস না জানো তাহলে না ফিজিক্স জানতে পারবে, না কেমিস্ট্রি জানতে পারবে, না কম্পিউটার জানতে পারবে। তাই অঙ্ক একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবহারিক মূল্য, গণিতের জ্ঞান বাস্তব জীবনে সরাসরি ব্যবহার করা যায়, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, প্রযুক্তি, প্রকৌশল ও দৈনন্দিন আর্থিক কাজে গণিতের প্রয়োজন হয়। সংস্কৃতিগত মূল্য, দেখো গণিত মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্থাপত্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিন্তা শক্তির বিকাশ, গণিতের সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, বিচার, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। সমস্যা সমাধানের দক্ষতা, গণিত শিক্ষার্থীদের সমস্যা বুঝতে, তথ্য বিশ্লেষণ করতে, উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে এবং সমাধানে পৌঁছাতে শেখায়। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। English answer starts from here. Please look into it. শিক্ষা বিজ্ঞান থেকে বিভিন্ন বিষয়গুলির উৎসের ব্যাখ্যা করো। দেখে নিই চলো। বিজ্ঞান থেকে উদ্ভূত বিভিন্ন বিষয়, এই যে এর আগেই পড়লাম এটা, যে শিক্ষা বিজ্ঞান থেকে কোন কোন বিষয় এসেছে, এর আগেই পয়েন্টে ছিল। আবার দেখে নাও, শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোসফি। তারপর দেখো কি এসেছে, শিক্ষা মনোবিজ্ঞান। তারপর শিক্ষা প্রযুক্তিবিদ্যা, শিক্ষা, টিচার এডুকেশন, যেটা তোমরা করছো। বিশেষ শিক্ষা, শিক্ষাগত পরিসংখ্যান। আরো কয়েকটা শাখা রয়েছে, এবার প্রত্যেকটা 5 মার্কসে তুমি কতটা শাখা দিবে, তাই না? তো তুমি কি করবে, এইভাবে লিখে দিবে আরো কয়েকটি শাখা শিক্ষা বিজ্ঞান থেকে বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত। তো তারপর পয়েন্ট পয়েন্ট করে লিখে দিবে, উপসংহার দিয়ে শেষ করবে অ্যান্সারটা।
English answer start from here. নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ে পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে ইনক্লুশন অফ সোশ্যাল সায়েন্স ইন স্কুল কারিকুলাম। সমাজবিজ্ঞান মানুষের সমাজ, সামাজিক সম্পর্ক, সংস্কৃতি, প্রতিষ্ঠান ও সামাজিক সমস্যার সম্পর্কে জ্ঞান প্রদান করে। একজন শিক্ষার্থী ভবিষ্যতে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই বিদ্যালয়ের পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সমাজবিজ্ঞান যদি জানে স্টুডেন্টটা, তাহলে সে কি হয়, একজন ভালো মানুষ তৈরি হবে ভবিষ্যতে। বিদ্যালয়ের পাঠ্যক্রমে সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা দেখে নাও। সামাজিক সচেতনতা বৃদ্ধি, হ্যাঁ সামাজিকভাবে সে সচেতন হবে। মিথস্ক্রিয়ামূলক পদ্ধতির ব্যবহার, তারা কি ইন্টারেক্ট করতে শিখবে একে অপরের সাথে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তর্ক করতে হয়, কিভাবে বিতর্ক করতে হয়, তাই না? বিশ্লেষণমূলক ও সৃজনশীল চিন্তার বিকাশ, তারা কি করবে, এই শুধু মুখস্থ করার পেছনে ছুটবে না, তারা ভাববে, চিন্তা করবে, রাইট? প্রকল্প পদ্ধতির প্রয়োগ, প্রকল্প পদ্ধতি বলতে এখানে প্রজেক্ট মেথড। যেমন ধরো আমরা কি করলাম, যে বললাম যে তোমাদের এলাকায় কতজন টিভি দেখে, এই ব্যাপারে তোমরা কি করবে, একটা প্রজেক্ট করে আসবে, এটাকেই আমরা কি প্রজেক্ট মেথড বলি। ইন ফিল্ডে গিয়ে যেগুলো আমরা কাজ করি, যেগুলো পড়াশোনা করি। মানবিক মূল্যবোধের বিকাশ, সমাজবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি সম্মান গড়ে ওঠে। ফলে তারা দায়িত্বশীল ও মানবিক নাগরিক হয়ে উঠতে পারে। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে, হ্যাঁ অবশ্যই। সামাজিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার সময় শিক্ষার্থীরা বিভিন্ন মতামত শুনতে ও নিজের মতো গঠন করতে শেখে। ফলে কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ না করে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বিচার করার ক্ষমতা তৈরি হয়। হ্যাঁ, সুতরাং এই উপসংহার দেখে নিবে আর শেষ করবে উত্তরটা। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। 8 নম্বর কোশ্চেন, বিজ্ঞান হলো একটি সংবদ্ধ জ্ঞান ভাণ্ডার, ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি লেখো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে যাবে, ভালো মতো দেখে যাবে। সায়েন্স ইজ অ্যান অর্গানাইজড বডি অফ নলেজ, এক্সপ্লেইন হোয়াট আর দ্য স্টেপস অফ সায়েন্টিফিক মেথড। দেখে নাও, বিজ্ঞান হলো একটি সংবদ্ধ জ্ঞান ভাণ্ডার, অবশ্যই সংবদ্ধ জ্ঞান ভাণ্ডার। বিজ্ঞান থেকে আমরা কি কি পাই, সবগুলো দেখবো। যেমন দেখো, বিজ্ঞানের এই সংবদ্ধ জ্ঞানের প্রধান উপাদান হলো কি, তথ্য। আমরা কি করি, ফ্যাক্ট পাই, আমরা তথ্য পাই। যেমন ধরো যে জল 100 ডিগ্রি তাপমাত্রায় কি হয়, ফুটে, বা জলের ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এটা জানতে পারলাম, এটা তথ্য পেলাম সায়েন্সের মাধ্যমে, তাই না? ধারণা, একটা কনসেপ্ট কি ক্লিয়ার, আমাদের সায়েন্স থেকেই হয়। ধরো যে পৃথিবী ঘুরছে, তাহলে এই তথ্যটা আমরা কি করে ক্লিয়ার, সূর্য এদিক থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে প্রত্যেক দিন। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি, আমরা পৃথিবীর রোটেশনের মাধ্যমে, যে আসলে সূর্য তো ঘুরছেই, এ, আহ, সূর্য পৃথিবী একে অপরের আপেক্ষিক তো আছেই, কিন্তু মেইনলি সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই এরকম আমাদের কনসেপ্টটা তৈরি হয়েছে, তাই না? আবার কেউ বলবে স্যার কি বলছেন, সূর্য ঘুরছে, হ্যাঁ সূর্য ঘোরে, সবাই আপেক্ষিক। সাধারণীকরণ, সাধারণীকরণ বলতে কি, একটা জেনারেল ফর্মুলা, ওটা সবকিছু ফলো করে। যেমন যদি আমরা বলি যে উম, মধ্যাকর্ষণ শক্তি, কোনো জিনিসকে ওপরের দিকে ফেললে সে মাটিতে ছুঁড়ে পড়ে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। এটাকেই বলে কি, সাধারণীকরণ। তত্ত্ব বা থিওরি, হ্যাঁ বিভিন্ন তত্ত্ব পেয়েছি আমরা সায়েন্সে, বিবর্তন তত্ত্ব, কোষ তত্ত্ব, আরো কত তত্ত্ব, তাই না? ফিজিক্সের কত তত্ত্ব পেয়েছি।
সূত্র বা নিয়ম, হ্যাঁ, লসগুলো কোথায়, সূত্রগুলো কোত্থেকে পেয়েছি আমরা? এই সায়েন্স থেকেই পেয়েছি। যেমন ফিজিক্সে, ফিজিক্স থেকে নিউটনের মহাকর্ষ সূত্র পেয়েছি, অঙ্কে অনেক সূত্র আছে, কেমিস্ট্রিতে অনেকগুলো সূত্র আছে, তাই না? বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি এগুলো দিবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো, প্রথম পদ্ধতি কি? পর্যবেক্ষণ। আমরা ধরো কিছু পর্যবেক্ষণ করি, যেমন একটা এক্সাম্পল দেখে নিই, এখানেই দিয়েছি আমি। একজন স্টুডেন্ট কি করে লক্ষ্য করলো একটি গাছ সূর্যের আলো পাওয়ার দিকে বেশি বৃদ্ধি পাচ্ছে, মানে একটা গাছ আছে, লাইট পড়ছে, একটা সাইডে লাইট পড়ছে, একটা সাইডে লাইট পড়ছে না, যে সাইডে লাইট পড়ছে সেটা কি করছে? বেশি বৃদ্ধি পাচ্ছে। তখন প্রশ্নকরণ করবে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রশ্নকরণ। মানে দেখো, সূর্যের আলো কি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এটা প্রশ্ন করছে, হ্যাঁ, দেখতে পেলো তাই প্রশ্ন করছে। এরপর কি? এরপর তত্ত্ব বা অনুমান গঠন হবে, যে হয়তোবা সূর্যের আলো বেশি পেলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, এটা কিন্তু অনুমান করছে, তাই না? এবার এই অনুমানের ভিত্তিতে প্রেডিকশন আসে। প্রেডিকশন কি আসে দেখে নেই, যে অনুমানের ভিত্তিতে পরীক্ষার ফল কি হতে পারে তা আগে থেকে অনুমান করা, যে হ্যাঁ হয়তো বা কি, আমরা এরকম পরীক্ষা করব, দুটো গাছ রাখবো, একটা গাছে লাইটের দিকে রাখবো, একটা গাছ লাইটের দিকে রাখবো না, তো যে যে গাছটা লাইটের দিকে রাখবো সেটা বৃদ্ধি পাবে, এটা অনুমান করছে আগেই, এটা করিনি কিন্তু। এটা কি বলে? প্রেডিকশন। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে পরীক্ষা বা গবেষণা। হ্যাঁ, ওই যেটা অনুমান করলো, ওরা এক্সপেরিমেন্ট করতে শুরু করলো, দুটো গাছ নিয়ে আসলো, একটা আলোর দিকে রাখলো, একটা যেদিকে আলো পড়ে না সেদিকে রাখলো। তখন কি হলো দেখিনি, সিদ্ধান্ততে কি আসলো, মূল্যায়ন কি হলো? যদি বেশি আলো পাওয়া গাছটি বেশি বৃদ্ধি পায়, তাহলে কি অনুমানটি সমর্থিত হবে। সহজ, খুব সহজ। এগুলো একবার তোমরা দেখে যাবে, শুধু পয়েন্টগুলো মনে রাখবে, আবার পয়েন্টগুলো যদি ভুলে যাও তাহলে তো লিখতেই পারবে না, বাকিগুলো তোমরা নিজেই লিখতে পারবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ে গণিত কিভাবে অন্যান্য বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত? এটাও তোমরা নিজেই পারবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। হাউ ইজ ম্যাথামেটিক্স রিলেটেড টু আদার স্কুল সাবজেক্টস? গণিতের জ্ঞানের সঙ্গে বিদ্যালয়ে পাঠ্য অন্যান্য বিষয়ের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করো, অথবা বিদ্যালয়ে পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়ের সঙ্গে গণিতের আন্তঃ সম্পর্ক ও আন্তঃনির্ভরতা সংক্ষেপে আলোচনা করো, অথবা গণিত ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। দেখো, এখানে চারটে কোশ্চেন আছে, যে কোনো একটা আসবে, আর একটাই উত্তর হবে। দেখে নাও, অন্যান্য বিষয়ের সঙ্গে গণিতের সম্পর্ক কি? গণিত ও পদার্থবিজ্ঞান, এর আগেই আমি বললাম যে গণিত তুমি যদি না জানো তাহলে ফিজিক্স করতেই পারবে না। ফিজিক্স পুরোপুরি কি, ম্যাথামেটিক্সের ওপর নির্ভরশীল বলতে গেলে, তাই না? কোনো যে সূত্র আবিষ্কার করবে বা কোনো যে থিওরি প্রমাণ করবে, সব কিছুর জন্য তো কি ম্যাথামেটিক্স লাগবে। যেমন বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এবার যদি আমি ম্যাথামেটিক্সই না জানি, ভাগ করতেই না জানি, বা সমতা বজায় করতেই না জানি, তাহলে কি করবে? ইকুয়াল করতে যদি না জানি, তাহলে আমরা ফিজিক্সের সূত্র এটা বের করতেই পারবো না। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় পয়েন্ট দেখো, গণিত ও রসায়নের সম্পর্ক। হ্যাঁ, ওখানেও তো সেম জিনিসই। তুমি ধরো যে একটা দ্রবণের সাথে অন্য দ্রবণ মিলাবে, রাইট? তো তুমি যদি এমএল এর পরিমাপই না জানো, তাহলে কি করে মিলাবে? একটা তাহলে বেশি কম হয়ে যাবে, তখন অন্য কোনো বিক্রিয়া হয়ে যাবে। গণিত ও জীববিজ্ঞানের সম্পর্ক সেম। জেনেটিক্সের ক্ষেত্রে, ইকোলজির ক্ষেত্রে আমরা কি ম্যাথামেটিক্স আলোচনা, মানে ম্যাথামেটিক্সের গুরুত্ব অনেক বেশি। গণিত ও ভূগোলের সম্পর্ক, এই যে বলেছি, যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বা দুই স্থানের সময়ের পার্থক্য, এগুলো মানচিত্র নির্ণয় করতে, জনসংখ্যা ঘনত্ব বের করতে, সবকিছুর জন্য কি আমাদের ম্যাথসের প্রয়োজন হয়। গণিত ও ইতিহাসের সম্পর্ক, এই যে বলেছিলাম যে মনুমেন্টস গুলো কত সাল পুরনো, আহ, সেগুলো জানতে যেমন সায়েন্সের প্রয়োজন হয়, সে অঙ্করও প্রয়োজন হয়, বা টাইম লাইন, যে এত সালে এই যুদ্ধ হয়েছিল, এতজন সৈনিক ছিল, সবগুলোর জন্য কি অঙ্ক প্রয়োজন। গণিত ভাষার সম্পর্ক, গণিত ও ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গণিতের প্রশ্ন, সূত্র, ব্যাখ্যা
ও সমাধান সঠিকভাবে বুঝতে ভাষার প্রয়োজন। উদাহরণ, একটি সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে ১৫ হয়। এই প্রশ্নটি বুঝতে প্রথমে ভাষাগত অর্থ বুঝতে হবে। হ্যাঁ, বলেছি এর আগেই। অর্থাৎ গণিতের সমস্যা পড়া, বোঝা, ব্যাখ্যা করতে এবং সমাধান লিখতে ভাষার দক্ষতা দরকার। ৭ নম্বর পয়েন্ট দেখো, গণিত ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। দেখে নাও। আইকিউ নির্ণয়, মিডিয়ান, মোড, পার্সেন্টেজ সবকিছু নির্ণয় কি আমাদের ম্যাথমেটিক্সের প্রয়োজন। গণিত ও সমাজবিজ্ঞানের প্রয়োজন। গণিত ও বিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞানের তো সাথে আরো ভালোভাবে সম্পর্কিত, কারণ আমাদের ধরো এখন যেমন জনগণনা চলছে, তো জনসংখ্যা নির্ণয় করতে কি ম্যাথসের প্রয়োজন, জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে কি ম্যাথমেটিক্সের প্রয়োজন, সাক্ষরতার হার নির্ণয় করতে কি, লিঙ্গ অনুপাত নির্ণয় করতে কি, সবকিছুর ক্ষেত্রেই ম্যাথমেটিক্সের প্রয়োজন। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। এই উত্তরগুলো তোমরা যদি একবার ভালো মতো দেখো, একবার ভালো মতো পড়ে যাও, তাহলে আমি বলছি, আমি অ্যাসিওর করছি সবগুলো লিখে আসবে। একটা প্রশ্ন থেকেই তুমি পুরো এটাই কভার করে নিবে, কোর্সটাই। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Please note down the answer. These answers are in very simple and easy language. If you like the content, like the video, do subscribe and please join in the Telegram group. And the answer with a conclusion point. Next question. গণিতের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। গণিত শব্দটির অর্থ লিখো। হ্যাঁ, গণিত আর কত পড়াবো, এই কি প্রকৃতি কি দেখবে। এই যে প্রতীকের বিজ্ঞান বলতে কি, সায়েন্স অফ সিম্বল কি, এই যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোকেই প্রতীক বলে। দেখে নাও। নেক্সট কোশ্চেন, ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণ সহ সংক্ষেপে বিবৃত করো। ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পলস। অথবা ভাষার সহায়তামূলক ও কল্পনামূলক কার্যাবলী উল্লেখ করো। এনুমেরেট দ্য ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইমাজিনেটিভ ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। দেখে নাও।
ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণ সহ আলোচনা করা আছে, যেমন কি যান্ত্রিক কাজ বা সহায়তামূলক কাজ। কোনো প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য ভাষা ব্যবহার করাকে সহায়তামূলক বা যান্ত্রিক কাজ বলে। কোনো তোমার চাহিদা আছে বা তুমি ওটাকে চাইবে, কিসে চাইবে? ভাষার মাধ্যমেই চাইবে। যেমন ধরো তুমি জল চাইছো, তোমার পিপাসা পেয়েছে, এটা চাহিদা, তুমি বলছো আমাকে এক গ্লাস জল দাও, তাহলে এটা তোমার চাহিদা পূরণ হচ্ছে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। কলমের দরকার, কলম চাইছো। কল্পনামূলক কাজ, ইমাজিনেটিভ ফাংশন, তুমি কিছু কল্পনা করলে, কোনো কবিতা বা গল্প, ওটা লিখবে তো কিসের মাধ্যমে লিখবে? ভাষার মাধ্যমেই তো, রাইট? নিয়ন্ত্রণমূলক কাজ, রেগুলেটরি ফাংশন, কাউকে রেগুলেট করছো, নিয়ন্ত্রণ করছো, তখন তুমি কি করবে? ভাষার ইউজ করবে, এখানে দাঁড়াও, দরজাটা বন্ধ করো, এটা করো না। নেক্সট পয়েন্ট দেখো, মিথস্ক্রিয়ামূলক কাজ, মানে ইন্টারেক্ট করবে কারোর সাথে, তুমি বোঝাপড়া করবে, কারোর সাথে কথা বলবে, ইন্টারেক্ট করবে, তার জন্য কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। তুমি কাউকে জিজ্ঞেস করো, কেমন আছো বন্ধু, কেমন আছো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তাহলে এটার জন্য ভাষার প্রয়োজন। উপস্থান উপস্থাপনা উপস্থাপনমূলক কাজ, যে তুমি কিছু কি করছো? উপস্থাপন করছো। ব্যক্তিগত কাজ, পার্সোনাল ফাংশন, আমরা যে ব্যক্তিগত কাজ করি, যেমন আমি খুব খুশি আছি, তো এটা কি আমার এক ব্যক্তিগত জিনিস, বা আমার বইটা খুব পছন্দ হয়েছে, তো এগুলো ব্যক্তিগত জিনিস। ব্যক্তিগত জিনিস আমরা প্রকাশ কি করে করব? ভাষার মাধ্যমে। অনুসন্ধানমূলক কাজ, ধরো যে আমার মনে কোনো কিউরিয়াসিটি জেগেছে যে আকাশটা নীল, রাইট? তো আকাশটা কেন নীল? আমরা আমাদের জল প্রয়োজন, জল হচ্ছে আমাদের কি একটা অপরিহার্য জিনিস। এবার আমি বলছি কেন অপরিহার্য জিনিস, কি কাজে লাগে? তাহলে এটা হয়ে গেল কি? অনুসন্ধানমূলক কাজ। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। আমাদের প্রত্যহিক জীবনে কিভাবে গণিতের জ্ঞান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করবো। হ্যাঁ, আমরা এটাও আলোচনা করেছি যে কিভাবে আমরা বাজার টাজার করতে গিয়ে ইউজ করি, তাই না? কিভাবে বিভিন্ন জিনিস পরিমাপ করতে আমরা ম্যাথামেটিক্স ইউজ করি, সেই কোশ্চেনটাই ঘুরে ফিরে একই কোশ্চেন। দেখো, প্রথমে কি আছে? গৃহস্থলীর গৃহস্থালীর কাজে গণিত, হ্যাঁ বললাম, বাজার টাজার করতে ইউজ হয়। দ্বিতীয় পয়েন্ট কি? ব্যবহারিক জীবনে গণিত, কেনাকাটা করতে আমাদের কি ম্যাথসের প্রয়োজন হয়, টাকা দেওয়া ও ফেরত নেওয়ার ক্ষেত্রে, বিল পরিশোধের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কি ম্যাথসের প্রয়োজন। খেলাধুলায় গণিত, হ্যাঁ তুমি ক্রিকেট খেলছো, তুমি জানোই না যে ওভারে 6 বল হয়, বা তুমি 4 রান মারলে তোর 4 রান, এগুলো সব সংখ্যা, তো এগুলো সব তো ম্যাথামেটিক্সের সাথে রিলেটেড। নির্মাণ ও নকশায় গণিত, হ্যাঁ তুমি বাড়ি নির্মাণ করবে, ওর জন্য কি একটা তোমাকে ডিজাইন করতে হবে ইঞ্জিনিয়ারকে দিয়ে, তোরা কি ম্যাথামেটিক্স তো ইউজ করবে, যে এত ফিট, এত স্কোয়ার ফিট, তাই না? বিনোদনে গণিত, পাজল সলভ করতে গিয়ে আমরা গণিত ইউজ করি। ব্যবসা বাণিজ্যে গণিত, লাভ ক্ষতি, সুদের হার, সুদ বের করতে গিয়ে আমরা অঙ্ক ইউজ করি। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। নেক্সট কোশ্চেন, ভাষা বিকাশ সংক্রান্ত যে কোনো একটি তথ্য বিবৃত করো। ভারতে ভাষা শিক্ষার যে কোনো একটি গুরুত্বপূর্ণ সমস্যা সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস এনি ওয়ান থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ডিসক্রাইব ব্রিফলি এনি ওয়ান মেজর প্রবলেম অফ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন ইন্ডিয়া। এটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তোমার ধরো যে 5 মার্কসে চলে আসলো, কি আসলো?
যে যে তথ্যটা আমরা দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট। বাইগোটস্কি তত্ত্ব, এটা তোমার টেট রিলেটেড কোশ্চেনও আসে এর থেকে, খুব ইম্পর্টেন্ট, খুব ফেমাস একজন ব্যক্তি। বাইগোটস্কি আর চমস্কি বলেছিলাম, এই দুটোর মধ্যে একটু পার্থক্য। চমস্কি কি বলেছিল যে আমাদের ব্রেনে এলইডি লেড নিয়ে আমরা একটা ডিভাইস নিয়ে জন্ম হই ভাষার ক্ষেত্রে। এ বলে বাইগোটস্কি কি বলে, বলে যে আমাদের যে ভাষার বিকাশ ঘটে সেটার জন্য মেইনলি কি, মেইনলি দায়ী হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের মা বাবা, তাই না? আমাদের এক কথায় এনভায়রনমেন্ট হচ্ছে মেইনলি দায়ী। ওটাই আমরা আলোচনা করব। তার তত্ত্বের প্রধান বক্তব্যগুলি হলো, দেখে নাও। সামাজিক পরিবেশের গুরুত্ব, এই যে বললাম এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। শিশু একা একা ভাষা শেখে না, বাবা মা, শিক্ষক, বন্ধু এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিশু ভাষা শেখে। ভাষা ও চিন্তার সম্পর্ক, বাইগটস্কির মতে ভাষা ও চিন্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শিশুর ভাষা বিকাশের সঙ্গে সঙ্গে তার চিন্তা ও সমস্যার সমাধানের ক্ষমতা উন্নত হয়। হ্যাঁ, একদম ঠিক। ভাষা প্রথমে সামাজিক ও পরে ব্যক্তিগত। প্রাইভেট স্পিচ, প্রাইভেট স্পিচ কি, যখন দেখবে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ওরা, ওদের একটা সময় থাকে যা ওরা নিজেদের সাথে কথা বলে, তাই না? নিজেদের সাথে কথা বলে, হ্যাঁ আমি এটা পারবো, আমি এটা করব, আমি এটা আমি খেলবো, আমি নাচবো। তোরা একটা কিছু সলভ করছে, বলছে আচ্ছা আচ্ছা এটা এখানে হবে না, এটা এখানে আমার করা উচিত। এগুলো হচ্ছে প্রাইভেট স্পিচ, নিজেদের সাথে কথা বলা। মন নলেজেবল আদার মানে কি, এমকেও মানে কি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এমকেও আর জেডপিডি, এই দুটো বুঝে নাও ভালো মতো। হোয়াট ইজ এমকেও আর জেডপিডি, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন তুলে দিল, তখন বলে স্যার আপনি কমন দিলেন না, তাই না? জেড, যে ব্যক্তি শিশুর চেয়ে কোনো বিষয়ে বেশি জ্ঞান বা দক্ষতা রাখে তাকে আমরা কি, এমকেও বলি। মানে ধরো একটা শিশু আছে আর ওর মা বাবা, অবশ্যই ওর মা বাবা ওর চেয়ে বেশি নলেজেবল, ওর মা বাবা কি ওর চেয়ে বেশি নলেজেবল, তা ওর মা বাবা হচ্ছে কি এমকেও, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিশু একা যে কাজ করতে পারে এবং সাহায্য পেলে যে কাজ করতে পারে, এই দুটির মধ্যবর্তী ক্ষেত্রকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলে। যেমন ধরো একটা শিশু সাইকেল চালাতে পারে না, কিন্তু ওর বাবা গিয়ে কি করলো, পেছন থেকে সাইকেলের যে ক্যারিয়ারটা আছে ওটা ধরলো আর ওকে সাইকেল চালাতে শেখালো, মানে সাইকেল ও তখন সাইকেল চালাতে পারলো। তো ও উইথাউট হেল্প আর উইথ হেল্প, যে সাইকেল চালাতে পারলো, এর যে ক্ষেত্রটা, এর মধ্যবর্তী ক্ষেত্রটা, এটা কি বলে কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাপ ফোল্ডিং কি, স্ক্যাপ ফোল্ডিং হচ্ছে যে কোনো কিছু, মানে কোনো জিনিস যদি শিশু না পারে তাকে ওই জিনিসটা করতে সাহায্য করা, তাই না? শিক্ষক বা অভিভাবক শিশুকে কাজ শেখার সময় প্রয়োজনীয় সাহায্য করেন, ধীরে ধীরে শিশু দক্ষ হয়ে উঠলে সেই সাহায্য কমিয়ে দেওয়া হয়, এই সহায়তাকে স্ক্যাফোল্ডিং বলে। এটাও ইম্পর্টেন্ট, তিনটেই, এমকেও ইম্পর্টেন্ট, জেডপিডি ইম্পর্টেন্ট, স্ক্যাফোল্ডিং ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার করলো, উদাহরণ দেওয়া আছে, দেখো না। একজন শিশু একা একটি গল্প পড়তে পারে না, শিক্ষক প্রথমে কঠিন শব্দের অর্থ বলেন, তারপর বাক্যের অর্থ বুঝিয়ে দেন এবং শেষে শিশুকে নিজে গল্পটি পড়তে দেন। এইভাবে শিশুর ভাষা ও চিন্তার বিকাশ ঘটে। তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেখে নাও, গুরুত্ব দেওয়া আছে। এই যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ওর সাথে জুড়ে ছিল, যে ভারতে ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে কি, মাতৃভাষা ও বিদ্যালয়ের ভাষার মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে, যে মাতৃভাষা ও বিদ্যালয়ের ভাষার মধ্যে পার্থক্য কি, তাই না? বা মাতৃভাষার জন্য বিদ্যালয়ে আমাদের কি কি সমস্যায় ভুক্তভোগী হতে হয়। তো ওই জিনিসটাই আছে, সমস্যাগুলি দেখো। শিশু বিদ্যালয়ের ভাষা বুঝতে প্রথম দিকে অসুবিধা অনুভব করে, নতুন ভাষা শেখার পাশাপাশি তাকে অন্য বিষয় শিখতে হয়। অনেক সময় শিশু নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, পড়ালেখা ও বোঝার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, শিশুর আত্মবিশ্বাস কমে যেতে পারে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগের সমস্যা হতে পারে, ধীরে ধীরে শিশুর বিদ্যালয়ের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে। যেমন যদি তুমি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টকে, ও বাড়িতে বাংলায় কথা বলে, ওকে ইংলিশ মিডিয়ামে হুট করে দিয়ে দিলে, তাহলে যে সমস্যাটা হবে সেটাই আলোচনা করেছি আমরা। সমাধানের উপায় কি, প্রাথমিক স্তরে মাতৃভাষা বা গৃহভাষাকে গুরুত্ব দিতে হবে, প্রয়োজনে বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল টিচিং ব্যবহার করতে হবে, শিক্ষককে সহজ ভাষা ও উদাহরণ ব্যবহার করতে হবে, ছবি, গল্প, আলোচনা ও অ্যাক্টিভিটির মাধ্যমে ভাষা শেখাতে হবে, শিশুর ভাষাকে ভুল না বলে ধীরে ধীরে বিদ্যালয়ের ভাষার সঙ্গে পরিচিত করাতে হবে, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ তৈরি করতে হবে। উপসংহার দিয়ে দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার।
নেক্সট কোশ্চেন, শিশুর বুদ্ধির বিকাশ ও শিক্ষণে ভাষার ভূমিকা আলোচনা করুন। এক্সপ্লেইন দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। শিশুর বুদ্ধির বিকাশ ও শিক্ষণে ভাষার ভূমিকা। চিন্তা ও মনের ভাব প্রকাশ, হ্যাঁ, ভাষার মাধ্যমেই তো ওরা নিজের চিন্তা মনের ভাব প্রকাশ করবে। এগুলো যদিও আগে করেছি আমরা। তারপর কি দেখো, কল্পনা শক্তির বিকাশ। ভাষা জানবে তারপরেই তো কল্পনা কল্পনা করতে পারবে ভালো। গল্প, কবিতা, ছড়া, বর্ণনার মাধ্যমে শিশু নতুন নতুন বিষয় কল্পনা করতে শেখে। এগুলো পড়বে তারপরেই তো কল্পনা করবে। ওটার জন্য কি ভাষা জানা জরুরি। আত্মপ্রকাশের মাধ্যম। তুমি খুব খুশি আছো, খুব দুঃখ পেয়েছো, বা তোমার কিছুর প্রতি খুব ইচ্ছে হয়েছে কিছু নেওয়ার, আইসক্রিম খাবার। তো তোমাকে কি এটা প্রকাশ করতে হবে, আত্মপ্রকাশ করতে হবে। এটার জন্য ভাষা প্রয়োজন। সৃজনশীলতার প্রকাশ। এর আগেই বলেছি আমরা, গল্প লেখা, কবিতা লেখা বা নাটক লেখা, এগুলোর জন্য কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। বা তুমি স্টেজে নাটক করবে, ওখানেও তো তোমাকে স্পিচ দিতে হবে, ওটার জন্য ভাষা প্রয়োজন। শেখার প্রধান মাধ্যম। কোনো সাবজেক্ট তুমি পড়বে, ভূগোল, ইতিহাস, ম্যাথামেটিক্স, ওটার জন্য কি তোমাকে ভাষা পড়তে হবে, নাহলে তুমি বুঝতেই পারবে না যে কি লেখা আছে। নতুন ধারণা ও জ্ঞান অর্জন। ভাষার মাধ্যমে শিশু নতুন শব্দ, ধারণা ও তথ্য শেখে। এই ধারণার নাম ও তার বৈশিষ্ট্য জানতে পারলে সেই ধারণাটি মনে রাখা সহজ হয়। উদাহরণ, গাছ শব্দটি শেখার পর শিশু গাছের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ ও শেখা। ভাষার মাধ্যমে শিশু শিক্ষক, বাবা মা এবং সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে। আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে শিশু অন্যের কাছ থেকে শেখে এবং নিজের জ্ঞানও ভাগ করে। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। 15 নম্বর কোশ্চেন, শিক্ষা বিজ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করুন। এই যে ইনক্লুশন অফ, ওখানে এর আগে মনে হয় ইনক্লুশন অফ সোশ্যাল সায়েন্স করলাম, এখানে ভেরিয়াস সাবজেক্ট, ওটা করবে। একই রকমই পয়েন্ট নামবে, একই নম্বর, একই রকমই উত্তর নামবে, দেখে নাও। শিক্ষা বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্ক বের করলেই হয়ে যায়। ফিলোসফি, দর্শন। দর্শনে কি আছে? দর্শন শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, মূল্যবোধ ও আদর্শ নির্ধারণে সাহায্য করে। কোন ধরনের শিক্ষা দেওয়া উচিত এবং শিক্ষার মাধ্যমে কেমন মানুষ তৈরি করা হবে, এসব প্রশ্নের উত্তর দর্শন থেকে পাওয়া যায়। যেমন আদর্শবাদ, বাস্তববাদ, প্রয়োগবাদ ইত্যাদি দর্শন শিক্ষার পদ্ধতি ও উদ্দেশ্যকে প্রভাবিত করে। ইতিহাস, শিক্ষার বর্তমান রূপ কিভাবে তৈরি হয়েছে তা বুঝতে ইতিহাসের সাহায্য লাগে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে ইতিহাস আমাদের ধারণা দেয়। হিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মনোবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী কিভাবে শেখে, তার বুদ্ধি, স্মৃতি, মনোযোগ, আগ্রহ, ব্যক্তিত্ব ও আবেগ কিভাবে কাজ করে, এসব মনোবিজ্ঞান ব্যাখ্যা করে। তাই শিশু কেন্দ্রিক শিক্ষা ও উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্ধারণে মনোবিজ্ঞানের ভূমিকা অপরিহার্য। সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। শিক্ষা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। সমাজের সংস্কৃতি, মূল্যবোধ, পরিবার, সামাজিক পরিবর্তন ও বিভিন্ন সামাজিক সমস্যা শিক্ষাকে প্রভাবিত করে। আবার রাষ্ট্র শিক্ষানীতি শিক্ষা আইন, অধিকার ও শিক্ষার সুযোগ নির্ধারণ করে। তাই এডুকেশনাল সোশিওলজি এবং রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান শিক্ষা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, শিক্ষার্থীর ফলাফল, পরীক্ষা, মূল্যায়ন, শিক্ষা বিষয়ক গবেষণায় পরীক্ষার ব্যবহার করা হয়। যেমন গড়, মধ্যক, প্রচুরক, যেটাকে মোট বলি আমরা, শতাংশ ইত্যাদির সাহায্যে শিক্ষার্থীর ফলাফল বিশ্লেষণ করা যায়। তাই শিক্ষামূলক গবেষণা ও মূল্যায়নে স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ। প্রযুক্তিবিদ্যা দেখে নাও। ভূগোল, স্থান, পরিবেশ, জলবায়ু, জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থার সঙ্গে শিক্ষার সম্পর্ক রয়েছে। প্যাডাগজি যেটা তোমরা পড়ছো, প্যাডাগজি শিক্ষাদানের পদ্ধতি, কৌশল ও শ্রেণীকক্ষ পরিচালনা নিয়ে আলোচনা করে। বিভিন্ন শিক্ষণ পদ্ধতি কিভাবে ব্যবহার করলে শিক্ষার্থীরা ভালোভাবে শিখবে, যা নির্ধারণে প্যাডাগজি সাহায্য করে। তাই এটি শিক্ষাবিজ্ঞানের একটি কেন্দ্রীয় অংশ। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার।
সম্ভবত এটাই লাস্ট কোশ্চেন। কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন এফেক্টিভ কমিউনিকেশন। দেখে নাও কমিউনিকেশনের রোল কি এফেক্টিভ কমিউনিকেশনে, ল্যাঙ্গুয়েজের রোল কি এফেক্টিভ কমিউনিকেশনে। দেখো, মৌখিক ভাষার ক্ষেত্রে আমরা কি ভাষা ইউজ করি, যোগাযোগের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মৌখিক ভাষা ইউজ করি, ভার্বাল ল্যাঙ্গুয়েজ, তাই না? আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, মতামত ভার্বাল ল্যাঙ্গুয়েজের দ্বারাই প্রকাশ করি। লিখিত ভাষা আমাদের, ধরো যে আবেদনপত্র লিখতে হয়, পরীক্ষাতে আমাদের লিখতে হয়, নোটিশ লিখতে হয়, যে কোনো বার্তা দিতে হয়, লিখিত বার্তা, সেখানে আমরা কি রিটেন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। মুখমণ্ডলের অভিব্যক্তি, হ্যাঁ ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনই বলে দেই আমরা কি বলতে চাইছি। রাগ করলে আমাদের মুখটা কেমন যেন লাল হয়ে যায়, আমরা যদি অফ থাকি তাহলে কেমন টাইপের শেড হয়ে থাকি। চোখের ভাষা দেখবে আমাদের ছোটবেলায় আমাদের মাগুলো কিন্তু চোখ দেখাতো আমাদেরকে, যদি আমরা কোনো ভুল কাজ করতাম তো বড় করে চোখ দেখাতো। এর মানে কি আমাদের নিষেধ করতো জিনিসটা করতে চোখ দেখিয়ে, এটাও একটা ভাষা। শারীরিক ভাষা, আমরা কি ফ্রেন্ডদেরকে ইশারা করে ডাকি, বা হাত দিয়ে ইশারা করে মারের ইশারা দেখাই যে মার দিব, এগুলো কি, এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ভুল বোঝাবুঝি কমায়। ভাষার মাধ্যমেই আমরা কি ভুল বোঝাবুঝি কমানো সম্ভব। যদি তুমি ইশারার মাধ্যমে, মানে আগে যেমন ভাষা ছিল না, তখন কি বলতো, কি মিন করতো, কোনো কিছু বোঝা যেত না, কিন্তু ভাষা আমাদেরকে এটা সহজ করে দিয়েছে। সম্পর্ক উন্নয়নে সহায়তা করে, তুমি যেমন ভাবে কথা বলবে তেমনই তোমার সম্পর্ক স্থাপন হবে আর কি। উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করবে, আর যদি চ্যানেলে নতুন থাকো তো সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আপডেট পাওয়ার জন্য। এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলবে। ভালো মতো পড়াশোনা করো, আমি চেষ্টা করেই যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি সব সাজেশনস দেওয়া শেষ করে দিব। আর বেঁচে থাকলো তোমাদের সি সেকশন 1.1.5-এর আর ইপিসি সেকশনটা, তাই না? ভালো মতো পড়াশোনা করো, যেন পরের পরীক্ষাগুলো ভালো হয়। আর যাদের পরীক্ষা কোনো কারণে খারাপ হয়েছে তা ওটা নিয়ে পড়ে থেকো না, এই পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করো। নাহলে যদি প্রত্যেকটা পরীক্ষায় খারাপ হয় তাহলে তো চাপে পড়ে যাবে, তাই না?